বলা হয় উপহারের কোনো মূল্য হয় না, তবে উপহার যদি হয় একটি পুরো বিলাসবহুল বাড়ি, তবে তো এর মূল্য হিসাব করাই লাগে। এবার কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি। আমি 7 দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে। সুখবর সুখবর সুখবর, এইমাত্র জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে নতুন বাড়ি গিফট করলেন ডক্টর ইউনূস। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাফির অবদান ছিল অনেক বেশি, যা বলার বাহিরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাফির অবদান হিসেবে সে ভালো কোনো উপদেষ্টার পদ পাননি বলে অনেকেই জানান। তাই এবার সমন্বয়ক সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ ও উপদেষ্টা আসিফ নাহিদ এবং ডক্টর ইউনূস সহ একটি বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে একটি বাড়ি গিফট করা হবে। ইতিমধ্যে কাফিও 7 দিনের আলটিমেটাম দিয়েছেন ডক্টর ইউনূস সরকারকে যে আমার বাড়িতে কে আগুন লাগিয়ে দিয়েছে তাদেরকে আইনের আওতায় দেখতে চাই। শুধু তাই না, এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি আরো বলেন ডক্টর ইউনূসকে যে আমাকে 7 দিনের মধ্যে একটি নতুন বাড়ি করে দিতে হবে। তাই ইতিমধ্যে কাফি এবার একটি নতুন বাড়ি পেতে যাচ্ছে বলে আশা করা যায়। শুধু তাই না, এদিকে আবার অনেকেই বলতেছে কাফি নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়ে দিয়েছেন যাতে সরকার থেকে একটি নতুন বাড়ি করে নেওয়া যায়। আবার অনেকেই বলতেছে কাফি ভাইরাল হওয়ার ধান্দায় পড়ে মানুষের সিনপাতি নেওয়ার জন্য সে নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। যাই হোক বন্ধুরা, আপনারা কি চান? কাফি কি সরকার থেকে একটি নতুন বাড়ি উপহার পাওয়ার যোগ্য কিনা? অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব জনগণ মূলত কাফিকে নিয়ে কি বক্তব্য দিচ্ছেন। কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়িতে নাকি কারা আগুন লাগিয়েছে সেটা সে মিডিয়াতে এসে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে বলতেছে, এবং তার ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যেও সে ভিডিও ছেড়েছে। আমার কথা হচ্ছে, সে কিছুদিন আগে ধানমন্ডি 32-এ যখন ভাঙা হয়েছে এবং আগুন লাগিয়েছে সেখানে সে ছিল এবং স্লোগানে মুখরিত হয়ে গিয়েছিল তার কণ্ঠে, যে ভাঙা নিয়ে সে খুশি, খুব মজা নিয়ে ভাঙতেছিল এবং বিভিন্ন ধরনের ভিডিও তার ফেসবুক পেজের মধ্যে দিয়েছে, আবার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে। এখন আসলে কি তার ঘর কেউ আগুন লাগিয়েছে নাকি সে নিজে আগুন লাগিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে? আমার মতে দুটোই হতে পারে, কারণ সে এখন মোটামুটি একটা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর, মাসে তার ভালো একটা আর্নিং হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। তো সে নতুন হয়তো ঘর দিতেও পারে সে টাকা দিয়ে, তো ঘর যখন দিবেই তো আরেকটা ইস্যু ক্রিয়েট করে যদি তার ঘরে আগুন লাগে, ঘরটা এমনিই তো ভেঙে ফেলতে হবে। তো ভেঙে না ফেলে সে একটা ব্যাপার ইস্যু ক্রিয়েট করে ঘরটাকে আগুন নিজেরটা নিজে লাগিয়ে দিয়ে হয়তো বলতে পারে আমার ঘর আগুন লাগিয়ে দিয়েছে, ধানমন্ডি 32 ভেঙেছে বিদেশ, সেই কারণে। এরপরে সে সরকার থেকে কোটি টাকা পেলো, জনগণেরও সিম্পেথি পেলো এবং ভাইরালও হলো। এক ডিলে 3 পাখিও হতে পারে। আবার অন্যদিকে হয়তো সে ধানমন্ডি 32 ভেঙেছে এবং নেতৃত্ব দিয়েছে, আগুনে পুড়িয়ে দিয়েছে, হয়তো বঙ্গবন্ধুকে ভালোবেসে ক্ষোভের বশত তার ঘরে আগুন লাগিয়েও দিতে পারে। কিন্তু আমার মতে, আমার থেকে মনে হচ্ছে কি সে টেকনিক্যালিভাবে নিজের ঘর নিজে আগুন লাগিয়ে পপুলারিটি হতে চেয়েছে আরও বেশি, এবং তার মিলিয়ন মিলিয়ন ভিউজ যাতে আরও বাড়ে, ফলো যাতে আরও বাড়ে, এবং সরকারের কাছ থেকেও সে যাতে বেনিফিশিয়াল হয় এবং জনগণের সিম্পেথিও পায়। সে এখন টেকনিক্যালিভাবে এটা কাজ করার কারণে দেখেন বিভিন্ন জায়গায় নিউজ কাভারেজ হচ্ছে, সাংবাদিকরা বিভিন্ন চ্যানেলের মধ্যে তার এই ব্যাপারটা ভাইরাল হয়ে গিয়েছে। সে কিন্তু পাবলিক ফিগার ছিল, কিন্তু এখন ডাইরেক্ট আরও পপুলার পাবলিক ফিগার হয়ে যাচ্ছে। তো দেখেন সে খুব টেকনিক্যালি কিন্তু কাজগুলো করতেছে। সে আগে কিন্তু ভিডিও তৈরি করতো, কুকুরকে নিয়ে, কয়েলকে নিয়ে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতো, কিন্তু যখন দেখতো সরকারের পতন হয়ে যাচ্ছে তখন এই সরকারের পিছলে গিয়ে যে দিকে জনসমর্থন বেশি সেদিকে গিয়ে সে জনপ্রিয়তা অর্জন করে তার ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়েছে। এখন তার আরও ফেম দরকার, কারণ যে একটু ফেম অর্জন করতে পারে তার আরও বেশি ফেমের প্রয়োজন হয়। তখন যে কোনো উল্টাপাল্টা কাজ করেও তাকে ফেম হতে হবে, নোংরামি করেও হলো। সে কী করলো, ধানমন্ডি 32 ভাঙতে গিয়েছে, জনগণের সাথে কথা বলে সে বিষয়ে উল্লাস করে বিভিন্ন ভিডিও ছাড়লো, সেদিকেও সে ভাইরাল হলো। আবার টেকনিক্যালি এখন চিন্তা করলো যে এখন পাল্টা আক্রমণ হিসেবে আমার ঘর যদি আমি আগুন লাগিয়ে দিয়ে ভাইরাল হওয়া যায়, আমি তো নতুন করে এমনিই দিব, কারণ তার কাছে এখন অনেক টাকা আছে, কারণ সে ভাইরাল ব্যক্তি, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, ফেসবুকে তার ভেরিফাইড পেজ আছে, এবং সরকারের যারা এখন নীতি নির্ধারক আছে সেখানেও তার অনেক বন্ধুরা আছে, উপদেষ্টারা আছে, তারাও কিন্তু তাকে আর্থিকভাবে হেল্প করবে। দেখেন এই আজকে নিউজটা কিন্তু খুবই ভাইরাল হয়েছে, তাই সে এটা প্ল্যানিং করেও করতে পারে। এই কাফিকে সবাই বয়কট করুন, সে একটা জাতীয় বাটপার, বুঝতে পেরেছেন? এসব বাটপাররা ব্যবসা করে, দেশকে ধ্বংস করে, আবার মানুষকে আয়ও আশও করে। এদের হাত থেকে আমাদের বাংলাদেশকে
রক্ষা করতে হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন বা চিনেন একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের কাফিকে সবাই চিনেন। দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি। আপনারা জানেন গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কাফির কঠিন একটা ভূমিকা ছিল। তিনি দেশের জন্য বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তিনি কথা বলছিলেন এবং স্বৈরাচারী হাসিনার বিপক্ষে তিনি কথা বলছেন এবং সবসময় তিনি অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। সেই কাফি কিন্তু একটা কথা, আমি তার আগে তার বিস্তারিত আজকে তার বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, জয় বাংলা করে দেওয়া হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। তবে সব কিছুই এই পর্যন্ত বাংলাদেশে গত 5ই আগস্টের পর থেকে আপনারা জানেন যতগুলা ঘটনা ঘটেছে বা তারও আগে 2000 লোক যেখানে মারা গেছে, যতগুলা বাংলাদেশে ঘটনা ঘটতেছে প্রত্যেকটারই আমরা তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এখানে কিছু কথা আছে, সবাই কিন্তু সব কিছু বলতে পারে না, সবার দ্বারা সব কিছু সম্ভব না। যেমন বাংলাদেশ বর্তমান যে সরকার কিন্তু একচাটিয়া কোনো দলের বা কোনো কারো পক্ষে কথা বলতে পারে না। কারণ যখন একটা দেশের সরকার হবে তখন সে ভালো মন্দ সবার পক্ষে তার কথা বলতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। এটার নাম হচ্ছে সরকার। এবং যারা বিশেষ করে আমরা অনলাইনে যারা কাজ করি, যারা ইউটিউবার আছে বা যারা সাংবাদিক আছে, মিডিয়া আছে, তারা দেশের বিবেক। এই সাংবাদিকরা তারা কিন্তু নিরপেক্ষভাবে কথা বলতে হবে। যদি এই সাংবাদিকরা যদি বা মিডিয়া যদি কোনো কারো বিপক্ষে যায় বা কারো পক্ষে যায়, তাহলে ওই জাতির জন্য কিন্তু খুবই দুর্ভাগ্য। ওই জাতি কখনো শান্তি হইতে পারে না, শান্তি আসতে পারে না। তো আমাদের বাংলাদেশে দুর্ভাগ্য যে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু একচাটিয়া, যখন যেই সরকার ক্ষমতায় আসে, যখন যাদের অবস্থা ভালো থাকে তখন তাদের পক্ষেই কথা বলে। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, সেই কেন বলছি যে বর্তমান যেহেতু বাংলাদেশে এখন স্বাধীন মুক্ত একটা দেশ, সবাই এখানে ভালো মন্দ বা শক্তিশালী দুর্বল সবার পক্ষে যেটা ন্যায় এটা বলতে হবে। এটা সবার জন্য কিন্তু প্রযোজ্য। তো কাফি তিনি যাই বলছেন, কিন্তু গত 5ই আগস্টে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি বা যত কিছু করছি, কিন্তু এখন বাংলাদেশে যা ঘটতেছে এগুলা সম্পূর্ণই কিন্তু একদম এগুলা মানবতার কোনো ভিতরে অন্তরে বা হয় না। এটা কিন্তু সম্ভব না। কারণ বর্তমানে যেভাবে আওয়ামী লীগের বাড়িঘর জ্বালিয়ে দিতেছে বা আপনারা 32 নম্বরের যে ঘটনাটা ঘটলো, যেভাবে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, এইটাও কিন্তু আমাদের কাম্য না, এটা আমরা চাই নাই। যাই হোক, এইটাও ঘটিয়েছে। এটা অনেকে দেখছি আমরা, মানুষ আনন্দ উল্লাস করছে। বহুতই কিছু একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া, এটা যার বাড়ি জ্বালাইছে বা যারা এই দলে জড়িত বা আওয়ামী লীগের যারা আছে তারা বুঝতে পারে তাদের কতটুকু কষ্ট হচ্ছে। তো যাই হোক, মানুষের অন্তরে সে যত খারাপই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যদি ইহুদি নাসারা হয়, কিন্তু তার মনের মধ্যে কি করা যাবে না, তাকে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কিন্তু এই যে আওয়ামী লীগ, তারা যত কিছু হোক দেশে ক্ষতি করছে, ভালো করছে, খারাপ করছে, তারাও দিন শেষে মানুষ, তারাও আমাদের দেশের সব কিছুই, এই দেশের জনগণ বা তারা বড় একটা রাজনৈতিক দল, এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এটা কিন্তু কখনো এটা কোনো ভালো মানুষের এটা কাজ না। তো দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি। মঙ্গলবার দিবাগত রাত 3টা 55 কাফি ভেরিফাইড ফেসবুক পেজে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অভিযোগ করে এক স্ট্যাটাস তিনি দেন। ফেসবুকে আক্ষেপ প্রকাশ করে কাফি লিখেন, মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি। তুমি তো ভাই কিসের জন্য যুদ্ধ করছো এটা জানি না, তবে কি যুদ্ধ করছো তাও জানি না। যদি তুমি সত্যিকার দেশের জন্য যুদ্ধ করে থাকো, তাহলে কেন আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তোমার বাড়ি? এই হচ্ছে আমার প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা হইছে, বাংলাদেশে যারা এখন ন্যায়ের পক্ষে কথা বলবে তাদেরই বেশিরভাগ সমস্যা হবে। আর তুমি যেখানে 32 নম্বর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, ওইখানে যে আনন্দ উল্লাস করছো, এটা তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তুমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন মানবতা নিয়ে কাজ করো, একজন কন্টেন্ট ক্রিয়েটর কখনো ভাই এই ধরনের করা ঠিক না। 32 নম্বর জ্বালিয়ে দিতেছে আর তুমি আনন্দ উল্লাস করতেছ, কিন্তু এই আনন্দ উল্লাস বা 32 নম্বর জ্বালিয়ে দেওয়া কিন্তু এটা আমরা প্রতিবাদ করেছি বা আমরা এটা প্রত্যাখ্যান করছি। এটা কিন্তু আমরা
আমরা কিন্তু এটা ইয়ে করি না। যারা এটা আনন্দ উল্লাস করছে, যারা ঈদের আনন্দ করছে, আমরা জাস্ট কে আনন্দ করছে, কে কী করছে এটা আমরা খবর জানানো বা প্রতিবাদ করার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি এতটুকু। প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেই, তাদের সঙ্গে আমরাও আগুন নিবারণের কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানালার বাইরে থেকে সিটকানি লাগানো ছিল। সবাই খালি কাপড়ে নেমে পড়েছে, কোনো রকমে জানে বেঁচে গেছে। এই ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM মাহবুবুর রহমান বলেন, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন, রাত 2:15টার দিকে নুরুজ্জামান কাফির বাসায় আগুনের খবর পাই এবং দ্রুত ঘটনাস্থলে চলে যাই। ঘটনাস্থলে যেয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি, বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে। উল্লেখ করে কাফির বাবা পটুয়াখালী জেলার কলাপাড়াই উপজেলায়, তার বাবা রাজপাড়া দিন ও এলাহি দাখিল মাদ্রাসার সুপার। তারা দুই ভাই। তিনি 2019 সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরির কাজ শুরু করেন। তিনি করোনার সময় মশার কয়েল এবং প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হয়েছেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্য রহস্যের মধ্যে দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসংহতি, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ থাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। তো এই হচ্ছে কাফির পরিচয়। কাফি সর্বত্রই আপনারা জানেন যে তিনি গত 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানেও কিন্তু তার অনেকটা অবদান আছে। তিনি দেশের জন্য অনেক কথা বলছিলেন, কিন্তু আজকে সর্বশেষ তার। তবে একটা কথা কি, মানুষ যেরকম কর্ম করবে তার ফলটা এরকম হবে, এটা বাস্তবসম্মত। আপনি আরেকজনের দুঃখে, আরেকজনের ব্যথায় আপনি যদি ব্যতীত না হন, আপনি যদি উল্লাস করেন, আনন্দ করেন, তাহলে বুঝতে হবে যে ওইটা আল্লাহর তরফ থেকে আপনার উপর একটা এরকম গজব আসবে বা এরকম একটা ক্ষতি অবশ্যই আপনার দিকে আসবে। আপনি কখনো, এটা কিন্তু মানুষের শিক্ষার অনেক কিছু আছে, যে আপনি কখনো মানুষের ক্ষতিগ্রস্ত বা ক্ষতির আপনি কখনো উল্লাস করবেন না। আপনি পারলে মানুষকে উপকার করবেন। মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমল করেই শুধু কাল 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাবে, এটাও কিন্তু আল্লাহ রাসূল বলে নাই, আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন, আল্লাহ কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, যে আমরা একে অপরকে, একজন মানব আরেকজন মানবকে যদি আমরা উপকার করতে পারি বা সাহায্য করতে পারি, ওইটাই সবচেয়ে বেশি আমার নিজের জন্য উপকারে আসবে। আল্লাহ বলছে, তুমি যদি কাউকে উপকার করো তাহলে আমি তোমাকে উপকার করার চেষ্টা করি। শুধু এইরকম বলে নাই, ডাবল বলছে, যে যদি তুমি কারো দিকে 1 হাত এগিয়ে যাও, আমি তোমার দিকে 2 হাত এগিয়ে আসি। আর তুমি যদি অন্য একটা লোকের দিকে 2 হাত ক্ষতির জন্য এগিয়ে যাও, আমি তোমার দিকে 4 হাত এগিয়ে যাই। এটা বুঝতে পারছেন তো? আমি আরেকজনের ক্ষতি করার চেষ্টা করব, আমাকে কিন্তু আল্লাহ পাক কি করবে, আরো দ্রুত, আরো বেশি ডাবল ক্ষতি করার চেষ্টা আল্লাহ পাক আমাকে অলরেডি করবে। তো যাই হোক, এ থেকে আমাদের দেশের মানুষ যারা বর্তমানে আছি, বাংলাদেশের সমস্ত 18 কোটি মানুষ যারা আমরা আছি, সবাইকে আল্লাহ পাক যেন সেই বুঝার তৌফিক দান করে। আর এইরকম আগুনের পোড়াপুরি আমরা দেখছি, কিছুদিন আগে বুলডোজার কর্মসূচি পালন করা হয়েছে। এই যে বুলডোজার কর্মসূচি, বাড়িঘর যে ভাঙচুর করা হচ্ছে, এই ভাঙ্গা কি এইখানেই শেষ নাকি আরো ভাঙ্গা আছে? ভাঙ্গা কিন্তু এইখানে শেষ না। আজকে এটা আপনারা রাস্তা দেখাই দিয়েছেন, বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙ্গার রাস্তাটা কি করছেন আপনারা দেখাই দিয়েছেন। কিন্তু অতীত আপনারা চিন্তা করতে হবে, প্লাস ভবিষ্যতেও আপনাদের চিন্তা করতে হবে, ভবিষ্যতে এরকম এই কর্মসূচি থাকবে কিনা। যেমন অতীতে শেখ হাসিনা সরকার যে কিছু দেখাই দিয়ে গেছে, সেগুলা মানুষ করতেছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার ডাবল আপনারা এখন করতেছেন। কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না, এটা মাথায় রাখতে হবে। যাই হোক দর্শক, ভালো থাকবেন। শেষ পর্যন্ত কি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে? তেমন পথেই কি সরকার এগোচ্ছে? সরকারকে সেই পথে এগোতে কি ছাত্র সমন্বয়করা বাধ্য করছে? এরকম নানা রকমের প্রশ্ন আবারও উকি দিয়েছে। গত রাতে আবারও উত্তাল হতে দেখেছি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। ছাত্ররা রাস্তায় নামলো।
রাস্তায় নেমে মিছিল করলো, সেরকম দৃশ্য দেখলাম। ওদিকে জাতিসংঘ থেকে নতুন একটা বার্তা এসেছে। সব মিলিয়ে গতকালকে বেশ গুরুত্বপূর্ণ একটা দিন গিয়েছে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম, শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হচ্ছে কিনা, তেমন পরিস্থিতির দিকে সরকার যাচ্ছে কিনা। গতকালকে আমরা দেখেছি সরকার আয়নাঘর পরিদর্শন করেছে। প্রধান উপদেষ্টা 6 জন তার সঙ্গে নিয়ে উপদেষ্টা পরিষদের আয়নাঘর পরিদর্শন করেছেন। সেটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকমের কথাবার্তা শুনেছি। বিপক্ষে অনেক ট্রল দেখেছি। আয়নাঘরের বিভিন্ন ছবি, বিশেষ করে আয়নাঘরের যে চেয়ার, ইলেকট্রিক শক দেওয়ার সেই চেয়ার, স্টেনলেস স্টিলের তৈরি চেয়ার, কেন পৃথিবীর বিভিন্ন দেশে ইলেকট্রিক শকের জন্য কাঠের চেয়ার ব্যবহার করা হয়, স্টেনলেসের চেয়ারে ইলেকট্রিক শক দিলে সেটা মেঝে পর্যন্ত কারেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে অন্যরা কীভাবে দাঁড়িয়ে থাকে, এরকম নানা রকমের কথা আমরা শুনেছি। পক্ষে বিপক্ষে নানা রকমের কথা চলবে, এটাই স্বাভাবিক। পৃথিবী যতদিন আছে ততদিন কোনো একটা বিষয়ের পক্ষে বিপক্ষে দুই শ্রেণীর মানুষই থাকবেন। কিন্তু আয়নাঘর নিয়ে যে পরিমাণ ট্রল হলো, সেই ট্রলের হাত থেকে সরকার বোধহয় রক্ষা পেতে পারত যদি 6 মাস পরে তারা আয়নাঘর প্রকাশ্যে না আনতো। আয়নাঘরকে প্রকাশ্যে আনতে আনতে সরকার 6 মাস সময় লাগিয়েছে। এই কারণেই ট্রলের মাত্রা বেড়েছে। অনেকে সমালোচনা করছেন যে 6 মাস ব্যাপী আয়নাঘরকে সাজানো হয়েছে, দর্শকের সামনে উপস্থাপন উপযোগী করে তোলা হয়েছে, বিভিন্নভাবে কাঠামো তৈরি করা হয়েছে, তারপর সেটাকে ওপেন করা হয়েছে। আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আয়নাঘর অরক্ষিত অবস্থায় ছিল, সেটা দর্শন উপযোগী ছিল না, আয়নাঘর খুঁজে বের করতে হয়েছে, নানা রকমের কার্যকারণ ছিল, সে কারণেই তারা দেরি করেছে। আয়নাঘর নিয়ে প্রেস কনফারেন্স হয়েছে। এই ঘটনা যখন ঘটলো তখন জাতিসংঘের একটা রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে ছাত্র সমন্বয়করা আবারও রাস্তা গরম করছে। গত রাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঢাকাসহ ছাত্র সমন্বয়করা মিছিল করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরবে না, এরকম সুর আমরা দেখেছি। কিন্তু সরকার কোন পথে হাঁটছে? সরকার কি আওয়ামী লীগকে সত্যি সত্যিই নিষিদ্ধ করবে, কিংবা নিষিদ্ধ করার মতো অবস্থানে সরকার কি রয়েছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরকার নিজের যে খুঁটি, সেই খুঁটিটাকে কি মজবুত রাখতে পারবে? এরকম নানা প্রশ্ন কিন্তু উঠছে। আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে যখন ছাত্ররা, তখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান করছে বিএনপি। বিএনপি যখন বিপক্ষে অবস্থান করছে, বিএনপিকে পক্ষে না আনা পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সরকারের পক্ষে সম্ভব নয়। আইনগতভাবেও সেটা সম্ভব হবে না, কারণ একদিন আগেই আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি নিয়ে একটা রিট, সেই রিট হাইকোর্ট সরাসরি বাতিল করে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন, আমলেই নেননি। আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার, আওয়ামী লীগের লোকজনের যে বিচারের ব্যবস্থা করা হয়েছে, সেখানেও আইন সংশোধন করে দল নিষিদ্ধ করার যে ব্যাপারটা ছিল সেটা বাতিল করে দেয়া হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উপায় নেই। একমাত্র উপায়, যেটা গতকালকের ভিডিওতেও বলেছিলাম, যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেখানেই বাদ সাধছে জাতিসংঘ। জাতিসংঘের গতকালকের রিপোর্ট এসেছে, সেখানে জাতিসংঘ একেবারে স্পষ্ট ভাষায় সরকারকে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। জাতিসংঘের বার্তা যখন সরকারের কাছে এমনটা আসলো, তখন সরকারের পক্ষে নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো এত বড় দল, যারা প্রায় 35 থেকে 40% মানুষের জনপ্রতিনিধিত্ব করে, সেই দলকে নিষিদ্ধ করা সরকারের পক্ষে সম্ভব হবে না বলেই অনেকে মনে করছেন। আবার সরকার যদি ছাত্র সমন্বয়কদের ফাঁদে পা দেয়,
তাদের দাবির মুখে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, বিএনপির মতামত না নিয়ে, বিএনপির মতের বাইরে গিয়ে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তাহলে সেখান থেকে তারা যদি কোনো ধরনের সারা দেশব্যাপী কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপে মত্ত হয়ে ওঠে, তাহলে সরকার টিকিয়ে রাখা কঠিন হবে। সরকারকে টিকিয়ে রাখাটা যখন কঠিন হবে, সরকারের টিকে থাকাটাও নিজেদের পক্ষে খুব কঠিন হবে। প্রধান উপদেষ্টাকে আমরা দেখেছি বিদেশ সফরে গিয়েছেন গতকালকে, সেরকম একটা অবস্থায় সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে রাস্তা উত্তাল করা হচ্ছে। সেই উত্তাল রাস্তা থামবে কখন? এরা সব কিছু বুঝে শুনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে কিনা। আমরা গাজীপুরে হামলায়, আকম মোজাম্মেলের বাড়িতে হামলায় যারা হামলা করেছিল, সেই হামলাকারীদের স্থানীয় লোকজন, আওয়ামী লীগের লোকজন ধরে যে গণপিটুনি দিয়েছে, বেধড়ক পিটিয়েছে, সেখান থেকে একজনের মৃত্যু হয়েছে, সেই খবর আমরা গতকালকে পেয়েছি। সেই মৃত্যুকে কেন্দ্র করে আরও বেশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিটা সোচ্চার হয়েছে। আওয়ামী লীগকে ঠিক যে মুহূর্তে নিষিদ্ধ করার দাবি আবারও তোলা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি একজন কন্টেন্ট ক্রিয়েটরের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। যে ছেলেটা 32 নম্বরে বাড়ি ভাঙচুর করার সময় বেশ উল্লম্ফন করেছে এবং সে দাবি করেছে যে এটা আওয়ামী লীগের কর্মকাণ্ড, আমি যেহেতু 32 নম্বরে লাফালাফি করেছি সেই কারণে আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিবিপ্লবের সুর এসেছে, প্রতিবিপ্লবের সুর, দুইটা সুর বেজে উঠেছে এরই মাঝে। গাজীপুরের ঘটনা আমরা দেখেছি, এরপরে ওই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পোড়ানোর ঘটনা দেখেছি। দুটোই যদি প্রতিবিপ্লব হয়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা উচিত হবে কি উচিত হবে না, সেটা বেশ গবেষণার ব্যাপার। আওয়ামী লীগকে নির্বাহী আদেশে যদি নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সেটা সরকারের ট্যাকেল দেওয়ার ক্ষমতা আছে কি না সেটা সরকারই বুঝবে এবং সরকার সেটা বুঝেই সিদ্ধান্ত নেবে। কিন্তু রাজনৈতিক ঐক্যের বাইরে গিয়ে, রাজনৈতিক দলগুলোর মতামতের বাইরে গিয়ে যদি আওয়ামী লীগকে সরকার শুধুমাত্র ছাত্র সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে নিষিদ্ধ করতে চায়, সেটা হিতে বিপরীত হবে, সেটা সরকারের জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে, এমন আলোচনাও সবাই করতে শুরু করেছেন। দর্শক, আপনার কি মনে হয়, সরকার কি গত রাতে যেমন উত্তাল করেছে ছাত্র সমন্বয়করা, যদিও সবসময় বলা হয় ছাত্র জনতা, কিন্তু জনতা এখন ছাত্র সমন্বয়কদের পক্ষে কতটা আছে সেই বিতর্কও তৈরি হয়েছে। তারা প্রচুর সমালোচনার কাজ শুরু করেছে। সরকারি পৃষ্ঠপোষকতায় তারা দল গঠন করতে গিয়ে আরও বেশি সমালোচনার মুখে পড়েছে, কারণ আন্দোলনটা যে তাদের স্বার্থের জন্য ছিল এমন কথা অনেকে বলতে শুরু করেছেন, যে তারা এখন স্বার্থ উদ্ধারের জন্য দল গঠন করছে, এরপরে ক্ষমতা দখল করতে চায়, তার মানে হচ্ছে আন্দোলনটা নিঃস্বার্থ ছিল না। এমন আলোচনার মাঝে সরকার কি আওয়ামী লীগকে সত্যিই নিষিদ্ধ করবে? দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি দেশ বার্তা সংবাদে স্বাগতম। দর্শক, আজকের নিউজ হচ্ছে আওয়ামী লীগ গর্তে মাথা দিয়ে আছে, অর্থাৎ আওয়ামী লীগ মাটির গর্তে মাথা দিয়ে আছে, সুযোগ পেলেই ছোবল দিবে, এমন বিস্ফোরিত মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দর্শক, আমি বলবো আজকে যারা বলেন আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করা হবে, আওয়ামী লীগকে শেষ করে দেওয়া হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, যারা এসব ভাবনা, এসব মাইন্ডসেট আপ নিয়ে কথা বলেন, আমার মনে হয় তারা আসলে রাজনীতি বুঝেন না, তারা বোকার রাজ্যে, বোকার স্বর্গে বসবাস করছেন। তো দর্শক, ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্ল্যান চলছে
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার একটা প্ল্যান চলছে, কিন্তু কোনো দিনই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনও করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার। তো দর্শক, এবার আসেন, বিএনপি কিন্তু ভালো করেই জানে আওয়ামী লীগের নেতারা ঘাপটি মেরে মিচি বিলাইয়ের মতো বসে আছে, সুযোগ পেলেই আওয়ামী লীগের নেতারা একেবারে রাজপথ উত্তপ্ত করে দিবে, একেবারে রণক্ষেত্র করে দিবে আওয়ামী লীগের নেতারা। এটা ভালো করেই জানে বিএনপি। দেখেন, গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগ গর্তে মাথা দিয়ে আছে, সুযোগ পেলেই ছোবল দিবে আওয়ামী লীগ। এটাই সত্য, এটাই বাস্তব। আমি কিন্তু দর্শক বারবার প্রায় সময়ই একটা কথা বলি, তৃণমূলের আওয়ামী লীগ ধারালু অস্ত্রের চাইতে বেশি শক্তিশালী। বিশ্বাস জান না আপনি? বিশ্বাস জান না? একটা জিনিস চিন্তা করেন, একটা গ্রামের ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করে মহিলা সংরক্ষিত আসনের মেম্বার, সব কিছুই আওয়ামী লীগের, এখনো কিন্তু আওয়ামী লীগের আছে। জাস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের সব নেতারা পালিয়ে গিয়েছে, এই কারণে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা, আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ হয়ে গর্তে বসে আছে, গর্তে। সুযোগ পেলেই ছোবল দিবে, সুযোগ পেলেই ছোবল দিবে। এটা বিশ্বাস হয় আপনার? এটা কিন্তু বিএনপি ভালো করেই বুঝে গিয়েছে। দেখেন, বিএনপির যারা সিনিয়র নেতা আছে তারা কিন্তু এটা বিশ্বাস যায় আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিতে পারবে না। ইভেন এটাও মনে রাখবেন, আওয়ামী লীগকে ছাড়া বিএনপি কোনো দিন নির্বাচনে যাবে না, বিএনপিও নির্বাচনে যাবে না। আরে ভাই, বিএনপি খেলবে কার সাথে? বিএনপি কি ডক্টর ইউনূসের সাথে খেলবে? বিএনপি কি সমন্বয়কদের সাথে খেলবে? বিএনপি কি পোলাপাইনের সাথে খেলবে? কখনোই না ভাই। বিএনপি খেলবে আওয়ামী লীগের সাথে, আবার আওয়ামী লীগও খেলবে বিএনপির সাথে। যেটাই বলেন আপনি, সমন্বয়করা রাজনৈতিক দল গঠন করবে, উপদেষ্টারা রাজনৈতিক দল গঠন করবে। এই দল ভাই, এই দলকে কি মানুষ ভোট দিবে? এত সস্তা, এত সস্তা রাজনীতি। তৃণমূল গুছানো কি এত সস্তা? আপনি মিডিয়ার সামনে ভগর ভগর ভগভগ করতে পারেন, সেটার বিষয় হচ্ছে আলাদা। এই যে আমি এক্সাম্পল দেই, যদিও বলা ঠিক হবে না, বিপিনুর গণ অধিকার পরিষদ পুরো দেশ গরম করে রাখে, কিন্তু তৃণমূলে 2-4-5 লোকও নাই। দেখেন, আমি আমার এলাকার কথা বলবো, আপনার এলাকায় দেখেন তো বিপিনুরের কয়জন লোক আছে? এত সস্তা না ভাই রাজনীতি, এত সস্তা না, এত সোজা না। যারা ভাবছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা বিএনপির সাথে টাক্কা দিব, বিএনপির সাথে আমরা লড়ব, এত সস্তা না। বাংলাদেশের 35-30% মানুষ আওয়ামী লীগ সমর্থিত। আওয়ামী লীগকে আপনি বাদ দিয়ে নির্বাচন করবেন, এটা হলো, এটা হবে, এই নির্বাচনে আশা কেউ কইরেন না। তো দর্শক, যাই হোক, ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগ গর্তে মাথা দিয়ে আছে। অর্থাৎ সাপ যেভাবে গর্তের মধ্যে মাথা দিয়ে বসে থাকে না, মানুষ পাড়া দিলে সপল দেয়, সুযোগ পেলেই সপল দেয়, সেটাই ইঙ্গিত দিয়েছিল মির্জা আব্বাস সাহেব। তিনি বলছেন আওয়ামী লীগ গর্তে মাথা দিয়ে আছে, সুযোগ পেলেই সবল দেবে। ভাই, আমি কিছু কথা বলি আজকে।
একটু ধৈর্য ধরুন, একটু শুনুন, অনেক কিছু বুঝতে পারবেন কথাগুলোতে। এই যে 1 ফেব্রুয়ারি থেকে জানি আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো দিয়ে আসলো, সামনে যে কর্মসূচিগুলো আওয়ামী লীগ দিয়েছে, আওয়ামী লীগ কিন্তু প্রচুর পরিমাণ সাকসেস হয়েছে। আপনি জানেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ভালো তৎপর হয়ে রাজপথে নেমেছিল। সব জায়গায় কিন্তু আমি দেখেছি, সব জেলাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল, মিটিং, সমাবেশ করেছে, লিফলেট বিলি করেছে। আওয়ামী লীগ ভালো একটা অ্যাক্টিভ হয়েছে রাজনীতির মাঠে। আরে ভাই, আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, যে অবস্থা হয়েছিল জীবনে শুনেছেন, একসঙ্গে 300 এমপি পালায়, একসঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা পালায়। আওয়ামী লীগের যে একটা অবস্থা, যখন আগস্ট মাসে পতন হলো আওয়ামী লীগের, আমি বলেছিলাম আওয়ামী লীগ 20 বছরও আসতে পারবে না। কিছু কিছু জনগণ বলেছিল আওয়ামী লীগ 50 বছরও আসতে পারবে না। এখন গেল কয় মাস? 5 মাস, 6 মাস, এখনোই তো আওয়ামী লীগের পরিস্থিতি চলে আসছে। রাজনীতির অনেক কিছু প্রেক্ষাপট আছে, অনেক প্রেক্ষাপট আছে ভাই। যারা পোপাকাণ্ডা কথা বলছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, আওয়ামী লীগকে বাদ দেওয়া হবে, আওয়ামী লীগকে কবর দেওয়া হবে, বঙ্গবন্ধুকে কবর দেওয়া হবে। আরে ভাই, এত সস্তা না ভাই। আপনি ভগভগ করতে পারবেন, আপনি কয়দিন টিকে থাকতে পারবেন? এত সস্তা না বাজান, এত সস্তা না। তো দর্শক, যাই হোক, আমি মির্জা আব্বাস সাহেবের বক্তব্যের সাথে একমত প্রকাশ করছি। আসলে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মিচি বিলাইয়ের মতো গর্তে বসে আছে, সুযোগ পেলেই তারা ছবল দিবে। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই সামনে প্রতিফলিত হবে। কারণ আওয়ামী লীগ বসে থাকবে না। শেখ হাসিনার রাজনীতিগুলো অনেক সেন্সিটিভ, অনেক গভীরের রাজনীতি। এই যে সাম্প্রতিক সময়ে এত কিছু ঘটলো, আপনি কি ভাবছেন শেখ হাসিনার কি মাইনাস পয়েন্ট হয়েছে? শেখ হাসিনার প্লাস পয়েন্ট হয়েছে, আওয়ামী লীগের প্লাস পয়েন্ট হয়েছে। তো দর্শক, যাই হোক, সেদিকে যাব না। অবশ্যই দর্শক শ্রোতা, মির্জা আব্বাস যে কথাটি বলেছে, আওয়ামী লীগ গর্তে মাথা দিয়ে আছে, সুযোগ পেলেই ছবল দিবে, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, বর্তমান সময়ে যে বিষয়টি বাংলাদেশে ট্রেন্ডিং, সে বিষয়টি হচ্ছে কাফির বাড়িতে আগুন। এমন একটি নিউজ বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে। অনেকেই দাবি জানাচ্ছে কাফি নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, আবার অনেকেই বলতেছে না, এটা একটা আওয়ামী লীগের স্বৈরাচারী হাসিনার লোকজন এমন কাজ করেছে। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু সঠিক তথ্য আসেনি। সঠিক তথ্য আসলেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করবো এবং তুলে ধরতে পারবো। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।